নমস্কার, কবির রয়েছি আপনাদের সঙ্গে। একটা পরিস্থিতির কথা একটু ভাবুন তো। আপনি আমার কোনো প্রতিবেদনে একটি মন্তব্য করেছেন, একটি কমেন্ট করেছেন এবং সেটি আমার পছন্দ হয়নি এবং ঘটনাচক্রে আমি আপনার থেকে প্রভাবশালী একজন মানুষ, ক্ষমতাবান একজন মানুষ। আমি দলবল দিয়ে মাঝরাতে আপনার বাড়িতে ছুটে গেলাম এবং আপনাকে অপহরণ করে নিয়ে সস্ত্রীক আপনাকে অপহরণ করে নিয়ে চলে এলাম এবং কোনো একটা লাগসই অভিযোগ করলাম এবং তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে বিচার করলাম এবং শাস্তি দিলাম। মেনে নেবেন? মেনে নেওয়া উচিত নাকি? যদি আমার আপনার বিরুদ্ধে কোনো বক্তব্য থেকে থাকে তাহলে আমি উম, তার যুক্তিসঙ্গত কোনো তার কোনো কাউন্টার লজিক আমি দেব। এটাই তো হওয়াটা সুস্থ স্বাভাবিক একটা সমাজে, সুস্থ স্বাভাবিক সুস্থ চিন্তার মানুষের পক্ষে এটাই করাটা স্বাভাবিক। এই যে দাদাগিরি, এই যে বর্বরতা, এই যে অসভ্যতা, তার যে চূড়ান্ত নমুনা আমেরিকা আবারও রাখলো। আমি কিন্তু আমেরিকার জনগণের বিরুদ্ধে কথা বলছি না, কারণ আমেরিকার নাগরিক অনেক ভারতীয়, অনেক বাঙালি আমার বন্ধু বান্ধব রয়েছেন, আমার পরিচিত রয়েছেন, তারা নিজেরাও আমেরিকার এই সাম্রাজ্যবাদের এবং আমেরিকার সাধারণ মানুষও সাম্রাজ্যবাদের বিরোধী। আমি আমেরিকার সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু এই যে সাম্রাজ্যবাদ, এই যে আধিপত্যবাদ, এই যে কর্তৃত্ববাদ, এই যে লোভ, আসলে একটা কথা আছে যে পুঁজিবাদের সর্বোচ্চ ফর্ম হলো সাম্রাজ্যবাদ। ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ক্যাপিটালিজম। মধ্যরাতে ষাটোর্ধ একজন নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যেভাবে শয়নকক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আমার মনে পড়ছে একটা কথা, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এবং স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারীদের শেষ পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়, সে কথা ইতিহাস বলছে। আমি বলছিলাম মুনাফার কথা, আমি বলছিলাম পুঁজির কথা। কেন বলছিলাম? 300 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি অয়েল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়। অতএব তাকে ছিনিয়ে আনতে হবে, তাকে ছোঁ মেরে নিয়ে আসতে হবে, তাকে দখল করতে হবে, তাকে অন্যায়ভাবে তার উপর কর্তৃত্ব ফলাতে হবে এবং তার জন্য যতটা নিচে নামা সম্ভব তাই করতে হবে। এবং খুশি হয় ইলন মাস্ক 1 মাসের জন্য ইন্টারনেট ফ্রি করার কথা ঘোষণা করলেন। আমাদের দেশেও যদিও এরকম কিছু কিছু উদাহরণ রয়েছে, কিছু কিছু পুঁজিপতিরা, কিছু কিছু টাইকুনরা মাঝে মধ্যে খুশি হয়ে বাজারে এরকম ফ্রি পরিষেবার কথা বলেন এবং তারপরে সমগ্র বাজারকে, সেটা আলুর চিপস হোক, সেটা কোল্ড ড্রিঙ্ক হোক, সেটা অ্যাপারেল হোক, সেটা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেটা অয়েল ইন্ডাস্ট্রি হোক, সেটা টেলিকম ইন্ডাস্ট্রি হোক, সবটাকে দখল করে। এটাই 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 হয় অ্যাকচুয়ালি। বণিকের মানদণ্ড পোহাইলে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। এটাই হয়, এটাই হয়। ডেলসি রড্রিগেজকে উপরাষ্ট্রপতি, তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন, তিনি এখনো পর্যন্ত ঘোষণা করেছেন এবং যে তারা দাসত্ব মানবেন না, তারা কোনো ধরনের কোনো ঔপনিবেশিক শাসন মানবেন না, তারা কোনো ঔপনিবেশিকতার আর শিকার হবেন না। এবং উত্তর কোরিয়া, ইরান, চায়না, রাশিয়া, এই ধরনের দেশগুলি তারা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানিয়েছে আমেরিকার এই পদক্ষেপের এবং এবং তারা কিন্তু নিঃশর্ত মুক্তি দাবি করেছে। ভারতবর্ষের কি অবস্থান? এখনো পর্যন্ত ভারতবর্ষের যে অবস্থান, ভারতবর্ষ কিন্তু শান্তিপূর্ণ সমাধান চেয়েছে এবং কোনো ধরনের কোনো নিঃশর্ত মুক্তির কথা এখনো পর্যন্ত ভারতবর্ষের পক্ষ থেকে বলা হয়েছে এমনটা কিন্তু জানা যায়নি। শান্তিপূর্ণ সমাধান। এখন প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণ সমাধান হবেটা কি করে? একজন দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান, তাকে এইভাবে অপহরণ করে, স্ন্যাচ করে, তার চোখ বেঁধে, তার কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে, বর্বরতার সমস্ত সীমা লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন, তার সমস্ত সৌজন্য, তার সবকিছুকে লঙ্ঘন করে। ধরুন আপনি বা আমি, আমাদের প্রত্যেকেরই তো কোনো না কোনো রাজনৈতিক অবস্থান রয়েছে, সেটা থাকাটা খুব স্বাভাবিক এবং সেটা থাকাটাই কাঙ্ক্ষিত। সেখানে আমি কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে, ধরুন আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, রাজনৈতিকভাবে আমি তার দলের বিরুদ্ধে, আমি কোনো দিনও মেনে নেব না যে আমার দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, আমার দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান, অন্য কোনো রাষ্ট্র, তারাই আচরণ করুক আমার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, আমি মেনে নেব না। তাকে গণতান্ত্রিক উপায়ে তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য থাকতেই পারে, আমি আমার ভোট দেব, আমি সমালোচনা করব গণতান্ত্রিক উপায়ে, গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমি কখনোই মেনে নেব না যে আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, নির্বাচিত রাষ্ট্রপ্রধান, অন্য কোনো রাষ্ট্র ক্ষমতা বলে, ছলে, বলে, কৌশলে, কোনোভাবে
তাকে দখল করুক, তাকে ক্ষমতাচ্যুত করুক, তাকে অপহরণ করুক, তাকে শাস্তি দিক। এর আগে সাদ্দাম হোসেনের সময় আমেরিকার কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল অস্ত্র, বেআইনি অস্ত্র। এক্ষেত্রে অভিযোগ হচ্ছে ড্রাগ। ম্যানহাটনের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। মাদুরো নাকি ড্রাগ পাচার করছেন স্বল্প মূল্যে। মাদুরো যদি ড্রাগ পাচার করেন তাহলে নির্দিষ্ট আইন অনুযায়ী আন্তর্জাতিক আদালতে তার বিচার হোক। আপনি মাঝরাতে একটি নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তার শয়ন কক্ষ থেকে তার স্ত্রীকে সমেত অপহরণ করবেন এবং তার কোনো ট্রেস পাওয়া যাবে না, আপনি বিচার করবেন। এবং ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আমি বলছি না, যে ইউএস গভর্নমেন্ট, ট্রাম্প বলেছেন যে সমস্ত তেলের মালিকানা, তেলের খনির মালিকানা এই মুহূর্তে আমেরিকার হাতে। বুঝতে পারছেন কেন বলছিলাম মুনাফার কথা? ধরুন আপনার ঘরে কোনো, আপনার বাড়িতে সে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির কথা ছিল না, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে, রাজার ঘরে যে ধন আছে সেই ধন আমারও চাই, তার জন্য আমি নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করতে পারি। অ্যাকচুয়ালি পৃথিবীতে ইতিহাস বলছে সময় সময় এই ধরনের স্বৈরাচারী, এই ধরনের অসভ্য বর্বর শাসকদের পরিণতি খুব একটা সুখকর হয় না। এর আগে নিকোলাস মাদুরোকে দেখা গিয়েছিল তিনি স্টপ ওয়ার, স্টপ ওয়ার, স্টপ ওয়ার, তারা ইংরেজিতে খুব একটা সরগর নন, কিন্তু ইংরেজিতে তারা বিবৃতি দিয়েছিলেন, তারা বক্তব্য রেখেছিলেন। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? কারণ পারমাণবিক শক্তিচালিত একাধিক যুদ্ধ বিমান বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে ভেনেজুয়েলাকে এইভাবে স্ন্যাচ করার পরিকল্পনা করে যাচ্ছিল। খুব সুস্থ আপনি বলবেন এই আচরণকে। সারা পৃথিবীতে যেখানে দুর্বলের ওপর সবলের অত্যাচার হবে, আধিপত্যবাদ এইভাবে ফলানো হবে, কর্তৃত্ব ফলানো হবে, অত্যাচার করা হবে, পৃথিবীতে, সারা পৃথিবীতে যেখানে হোক, সেটা বাংলাদেশের দীপুদাস হোক, আমার দেশের, আমার ভারতবর্ষের আকলাখ হোক, সেটা সাম্প্রতিকতম নিদর্শন ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে নিকোলাস মাদুরোকে অপহরণ করা হোক, তার বিরুদ্ধে গর্জে উঠবই। এখন ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। অনেকে বলছেন যে তেলের ভাগ তো পাওয়া যাবে না, অতএব বিবৃতি দিয়ে লাভ নেই, এরকমটাই তাদের মনোভাব। ওই তেলের ভাগ তো আমরা পাবো না, অতএব বিবৃতি দিয়ে লাভ নেই। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বেশ কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন, তারা কিন্তু একবারের জন্য নিঃশর্ত মুক্তি দাবি করেননি, তারা শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছেন। বামপন্থীরা স্বাভাবিকভাবেই পথে নেমেছে। আর্জেন্টিনা, বলিভিয়া, উত্তর কোরিয়া, চায়না, রাশিয়া প্রভৃতি দেশ, তারা কিন্তু, আবার জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি আবার মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছেন। তিনি বলেছেন যে আমেরিকা জানে কিভাবে কাকে শাস্তি দিতে হয়। তার এই বক্তব্যের অভিমুখ কি ভ্লাদিমির পুতিন? সেটা সময় বলবে। কিন্তু পুতিনের সঙ্গে এই ধরনের আচরণ করার সাহস দেখাবেন কিনা ট্রাম্প আমি জানি না, বোধহয় দেখাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে, আবারও আমি বলছি, পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু, স্পষ্ট করে বুঝে নেওয়া ভালো, সেটা বাংলাদেশের দীপুদাস হোক, সেটা আমার দেশের আকলাখ হোক, যে যেখানে সংখ্যালঘু, যে যেখানে দুর্বল, তার বিরুদ্ধে সবল যখনই আক্রমণ করবে, তাকে গ্রাস করার চেষ্টা করবে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, অসভ্যতা করবে, বর্বরতা করবে, তার বিরুদ্ধে কবির সৌরভ ইউটিউব চ্যানেল তার সমস্ত সীমিত সামর্থ্য নিয়ে গর্জে উঠবেই। আমরা দাবি করছি খুব তাড়াতাড়ি, দ্বিধাহীনভাবে, দ্ব্যর্থহীনভাবে নিকোলাস মাদুরোকে, তার স্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মুক্তি দেওয়া হোক, এবং আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই আচরণ, আমেরিকার এই আচরণ আন্তর্জাতিক আইনকে কতখানি লঙ্ঘন করছে, বা কতখানি এই আচরণ কতখানি অ্যাকর্ডেড উইথ ইন্টারন্যাশনাল ল। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সাংসদ, তার সঙ্গে কথা বলবো, বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং আবারও বলি, দুর্বলের ওপর সবলের অত্যাচার হলে আমরা তার বিরুদ্ধে কথা বলবই।
স্যার, খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, গতকালই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আপনারা পথে নেমেছেন। একটি বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, আমি ক্লারিফাই করতে চাইছি আপনার কাছ থেকে, যে সিপিআইএম ভেনেজুয়েলা নিয়ে যতটা চিন্তিত, বা বলিভিয়া নিয়ে, কিউবা নিয়ে যতটা চিন্তিত, স্থানীয় ইস্যুগুলো নিয়ে ঠিক ততটা চিন্তিত নয়। প্রম্পটনেস এর একটু অভাব থেকে যায় পথে নামতে। আপনি কি বলবেন স্যার? যিনি লিখেছেন তিনি হয় অন্ধ নয় অজ্ঞ। প্রতিটি ঘটনা যখন যেটা প্রতিক্রিয়া দেওয়া দরকার, সেটা বামপন্থীরা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে ভেনেজুয়েলায়, তার কি তুল্যমূল্য কোনো ঘটনা কোথাও ঘটেছে? একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে বিদেশি শক্তি গিয়ে ঢুকে গ্রেপ্তার করে নিচ্ছেন। এই ঘটনার গুরুত্ব যারা বোঝেন না, তারাই ওই ধরনের অর্বাচীনের মতো কথা বলেন। স্যার, আরেকটা প্রশ্ন করতে চাইবো, সেটা আপনার মুখ থেকে মানুষও শুনতে চান ভীষণভাবে, এবং ব্যক্তিগতভাবে আমিও জানতে চাই। আন্তর্জাতিক আইন কি বলে? এভাবে যদি ধরে নিই যে মাদুরোর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্যি, তিনি সত্যি অবৈধ মাদক পাচার করেছেন, তবুও তাকে কি এইভাবে গ্রেপ্তার করা যায়? সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন কি বলে? এটা নিছক গুন্ডামি। কোনো আইন, কোনো সাধারণ বোধ বৃদ্ধি এটাকে সমর্থন করতে পারে না। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কিছু মনে হয় থাকে, তাহলে তো সংস্থা আছে, ইউএনএ আছে, তার মারফত ব্যবস্থা করতে হবে। তা না করে অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধান তিনি গুন্ডার মতো লোক পাঠিয়ে এবং সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নিলেন। কাল যদি আরো কোনো শক্তিশালী দেশ সরাসরি তাকে গ্রেপ্তার করতে যায় যে তুমি বেআইনি ভাবে বিভিন্ন জায়গায় অস্ত্র পাচার করছো, তখন কি হবে? স্যার, আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলছে? এই ঘটনার পরিণতি কি আমরা দেখতে পাবো সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতোই হবে, নাকি এখন এ পর্যন্ত তো রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, বলিভিয়া, আর্জেন্টিনা প্রমুখ দেশ সরাসরি মুক্তি দাবি করেছে, এমনকি আমাদের বিদেশ দপ্তরও। তারা মুক্তির কথা কিন্তু বলেননি, তারা বলেছেন আলোচনার মাধ্যমে সমাধান। এক্ষেত্রে আলোচনাটা কি হবে? আমাদের বিদেশ দপ্তরের প্রতিক্রিয়া জঘন্য, অত্যন্ত নিন্দনীয় প্রতিক্রিয়া। তারা একবারও দাবি করেনি যে অবিলম্বে মাদুরোকে তার স্ত্রীকে মুক্ত করতে হবে এবং এইভাবে অন্য দেশে হামলা করাটা নিন্দনীয়, একবারে বলেননি। তারা বলছে আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, আমাদের নাগরিকদের শনাক্তের কথা আমরা ভাবছি। এ থেকে বোঝা যায় যে ভারতবর্ষের যে একটা ভূমিকা ছিল জোট নিরপেক্ষ দেশের নেতা হিসেবে, সেটা জলাঞ্জলি দিয়ে বসে আছেন। মোদিরা আমাদের যে কত সর্বনাশ করছেন, তার প্রতিফলন এই একটি ঘটনা দিয়ে প্রমাণ হচ্ছে, যেখানে নিউ ইয়র্কের মেয়র পর্যন্ত তার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অত বড় একটা কড়া স্টেটমেন্ট দিয়েছেন। আমেরিকার পথে পথে মানুষ নেমে গিয়েছে বিক্ষোভ করতে, সেখানে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, তাদের প্রতিক্রিয়া আমি আমার ফেসবুকেও দিয়েছি, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু স্যার, একটা প্রশ্ন এক্ষেত্রে ওঠে, যদি ভারতবর্ষ নিন্দা করতেন এবং নিন্দা করেছেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দার জায়গায় বলা যায় উদ্বেগ প্রকাশ করেছেন, তো সেক্ষেত্রে যদি নিন্দাও করতেন, সেক্ষেত্রে কি কিছু হেরফের হতে পারতো পরিণতির? না গুরু, এটা তো হতে পারতো যে এত ভারতবর্ষের মতো দেশও এই ঘটনাকে কোনো মনেই সমর্থন করতে পারছেন না এবং অবিলম্বে মুক্তি দাবি করছেন, অন্যান্য দেশ যেমন দাবি করছেন। তাতে তো অন্ততপক্ষে গণতান্ত্রিক মতামতের পক্ষে একটা জোরালো অবস্থান হতো। স্যার, সেক্ষেত্রে আমি যে প্রশ্ন আগেও করলাম, যে এর পরিণতি কি হতে পারে বলে স্যার আপনি মনে করছেন? মানে আমরা কি গাদ্দাফি বা পৃথিবী পাল্টে গিয়েছে। গাদ্দাফি বা সাদ্দাম হোসেনের মতো পরিস্থিতি নেই। এটা পরিবর্তিত পৃথিবী। আমেরিকার ভেতরেই যেভাবে সমস্ত মানুষ মনে করেছেন, কমিউনিস্ট পার্টি তো বটেই এবং পৃথিবীর সব দেশেই, সেক্ষেত্রে এটা অত্যন্ত খারাপ পরিণতির দিকে যাচ্ছে আমেরিকানদের পক্ষে, মানে ট্রাম্পের পক্ষে এটা বলতে পারি। ট্রাম্প না এরপর বাধ্য হন হাঁটু গেড়ে ওদের মুক্তি দিয়ে ভুল স্বীকার করতে, নয়তো ট্রাম্প আক্রান্ত হয়ে যাবেন। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন,
এই যে একটা একমেরু বিশ্ব সোভিয়েতের পতনের পরে দেখা যাচ্ছে, তারপরে এই যে আস্তে আস্তে রাশিয়ার এই কড়া অবস্থান, এবং জেলেনস্কি বলছেন যে আমেরিকা জানে কিভাবে কাকে শাস্তি দিতে হয়। অনেকেই মনে করছেন তার হুমকি পুটিনের দিকে, এবং পুটিন উত্তর কোরিয়া, চায়না, এই দেশগুলো যদি আস্তে আস্তে একত্রিত হয়, তাহলে কি আমরা আগামী দিনে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের দিকে এগিয়ে যাচ্ছি, বা খুব ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি হতে চলেছে? দেখুন, নিউক্লিয়ার ওয়ার হবে না, এটা জেনে নিন। কেন? নিউক্লিয়ার ওয়ার হতে পারতো যদি একটি দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র থাকতো। হুম হুম। এখন নিউক্লিয়ার ওয়েপন বিভিন্ন দেশের কাছে আছে, হ্যাঁ হ্যাঁ। এবং চায়না তো বলে দিয়েছে তাদের কাছে হাইড্রোজেন বম আছে, সেটা অন্য কোনো একদম দেশের কাছে নেই। একদম। সুতরাং নিউক্লিয়ার ওয়ার হওয়ার সম্ভাবনা কোথাও নেই। আর প্রত্যেক দেশে যেন নিউক্লিয়ার ওয়ার হলে পরে তার একটা লং টার্ম এফেক্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়। আর বিভিন্ন দেশে প্রত্যেক দেশের নাগরিকরাই ছড়িয়ে আছেন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কাজের জন্য। হুম হুম। সুতরাং চট করে নিউক্লিয়ার ওয়ার হবে না। তবে আমেরিকার অর্থনীতি তো ভেঙে পড়ছে। এখন ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করার প্রচেষ্টা হচ্ছে ব্রিক্সের হ্যাঁ, পক্ষ হ্যাঁ। থেকে, হ্যাঁ হ্যাঁ। চীনের পক্ষ থেকে। সুতরাং আমেরিকার আর সেই শক্তি নেই আগের মতো যে একা ছড়ি চালিয়ে আমি বেরিয়ে যাব, সেটা পারবে না। এবং এটা করে আমার নিজের ধারণা যে এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, এর ফল ওর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন ইলন মাস্ক 1 মাসের জন্য ইন্টারনেট পরিষেবা ফ্রি করে দিয়েছেন, এতে খুশি হয়ে, এই ঘটনায় খুশি হয়ে। এটা তো হবেই, কেন মার্কিন ব্যবসায়ীদের সুবিধে করার জন্য তো এটা করেছেন। তাদের দরকার তেল, এবং তেল পেতে গেলে পরে ভেনেজুয়েলা সমস্ত তৈল ভান্ডারকে জাতীয়করণ করে দিয়েছে তাদের দেশের মানুষের স্বার্থে। সেটা তো আমেরিকান ব্যবসায়ীদের স্বার্থের বিরুদ্ধে। এবং ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, এবং তিনি আমেরিকান ব্যবসায়ীদের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তো কোনো মানবাধিকারের স্বার্থেই সিদ্ধান্ত নেননি। তার মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরকমটা মনে করছেন যে কোথাও গিয়ে ট্রাম্পকে হয়তো নথি স্বীকার করে মুক্তি দিতে হতেও পারে, এই পরিস্থিতির দিকে এগোচ্ছে। একদম সেই দিক দিকে এগোচ্ছে। তা না হলে ট্রাম্প, আমেরিকার মানুষ কিন্তু তারা যুদ্ধ নিয়ে বড় আতঙ্কে আছে। দেখেছেন তারা ভিয়েতনাম ওয়ারের ফলে যে কি পরিমাণ ক্ষতি আমেরিকার হয়েছে। অবশ্যই। হাজার হাজার আমেরিকান সোলজাররা তারা নিহত হয়েছেন। আমেরিকার ভেতরে বিক্ষোভ তৈরি হয়ে গেছে, তো কেন তারা বিদেশে যে তাদের সৈন্যদের এইভাবে স্যার, যে কোনো যুদ্ধেই জীবন কোনো দিতে সুস্থ পারে না। মানুষ চাইতে পারে না যুদ্ধ হোক। হুম। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।